ওকে, চলো তাহলে এইখানে আমরা যেটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স প্রবাবিলিটি, একটা থার্মোডাইনামিক্স প্রবাবিলিটি বা এনসেম্বল গুলো তোমাদের হয়তো পড়িয়েছেন, হ্যাঁ সেটাকে আমি ধরে নিচ্ছি তোমরা জানো এনসেম্বল। অ্যান্ড আমরা থার্মোডাইনামিক্স প্রবাবিলিটি মানে এনট্রপি যেটা, সেটা কিরকম আর কি, সেখান থেকে আমি শুরু করে ওই বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল যেটা ছিল, হ্যাঁ সেইটা নিয়ে ওখান থেকে পার্টিশন ফাংশন থেকে এগিয়ে গিয়ে আমরা এনট্রপি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, গিবস ফ্রি এনার্জি, এই সমস্ত প্যারামিটার গুলো আমরা ক্যালকুলেট করব ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। ওকে, হ্যাঁ তাহলে কি হলো, ইন টার্মস অফ পার্টিশন ফাংশনে আমরা ওগুলো ক্যালকুলেট করবো, এই তো। তো আমরা ফার্স্টে দেখে নেই যে এনট্রপি যেটা যেটা আমরা থার্মোডাইনামিক্স এর আগে পড়েছি সেই এনট্রপিটাই, কোনো প্রবলেম নেই। কিন্তু এইখানে আমাদের যেহেতু ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন আমরা পড়ছি, সেই ডিস্ট্রিবিউশনের সঙ্গে আমাদের এই এনট্রপিটা কিভাবে রিলেটেড, এই ডিস্ট্রিবিউশন আবার কার উপরে ডিপেন্ডেন্ট, প্রবাবিলিটি। প্রবাবিলিটি কিসের প্রবাবিলিটি, এই যে ডিফারেন্ট পার্টিকেল, সেই ডিফারেন্ট পার্টিকেলের অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা কিছু প্রবাবিলিটি নেব। ধরো তোমার বাড়ির বই তাক, যেটা এরকম বইগুলো আছে, বইয়ের তাকগুলো আছে এরকম। এবারে আমরা কি করি সাধারণত, এই যে বই তাকগুলো আছে, আমরা এই যে এটা একদম তোমার ধরো ফ্লোরের কাছাকাছি, তারপরে আরেকটু উঁচুতে, তারপরে উঁচুতে, তো আমরা মোটামুটি কিরকম জায়গায় বইগুলো রাখি সাধারণত, এই গ্রাউন্ড স্টেটে অর্থাৎ একদম নিচের দিকে ভারী বইগুলো বা যেগুলো খুব কম লাগে সেগুলো রেখে দিই, তাই কিনা বলো? কিন্তু যেই বইগুলো সবসময় আমাদের দরকার, মোটামুটি একটা হাইটে রাখি, যেটা আমরা জাস্ট দরজাটা খুলে বইটাকে বের করতে পারি, এই তো। অর্থাৎ এই যে প্রবাবিলিটি, মানে আমার এইখানে বই রাখার প্রবাবিলিটি, এইখানে যে বইগুলো সংখ্যাটা থাকবে, এইখানে সংখ্যাটা সবসময় আমাদের বেশি থাকবে, যেগুলো ইউজফুল। কারণ এইরকম একটা হাইটে আমরা সহজে আমরা ধরলাম এই আমাদের হাইট অনুসারে আমরা এই আলমারি থেকে এই বইগুলো সহজে বের করতে পারবো, বুক সেলফ থেকে এইখান থেকে আমাদের বইগুলো বের করতে পারবো সহজে। তাহলে আমাদের এই যে বুক সেলফ, অর্থাৎ বুক সেলফে বই রাখার যে টেন্ডেন্সি, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে একদম গ্রাউন্ড লেভেলে আমরা সেই রকম ভাবে বইগুলো রাখি না, এই তো। ঠিক এইরকমই আমাদের যদি কোনো একটা কন্টেনারে, যদি কোনো কন্টেনারে ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেল থাকে, যদি তাদের ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে তারা এক একটা এনার্জি লেভেল অনুসারে তাদেরকে অ্যারেঞ্জ করা হয়। ওকে, এনার্জি লেভেল অনুসারে অ্যারেঞ্জ করা হয়, অর্থাৎ এই এনার্জি লেভেলে কটা পার্টিকেল থাকবে, এই এনার্জি লেভেলে কটা পার্টিকেল থাকবে, এটা যদি E1 হয়, এটা E2, এটা 3, এরকম যদি হয়, তাহলে এখানে কতগুলো পার্টিকেল থাকবে, এখানে কতগুলো পার্টিকেল থাকবে, এখানে কতগুলো পার্টিকেল থাকবে। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো প্রবাবিলিটি, যে কতভাবে আমরা এখানে অ্যারেঞ্জ করে রাখতে পারি, কোন ফ্লোরে অর্থাৎ কোন এনার্জি লেভেলে আমরা কতগুলো পার্টিকেল রাখতে পারবো। অর্থাৎ একটা প্রবাবিলিটি আসছে আমাদের, যে এতগুলো পার্টিকেল আছে, তাহলে এইখানে কতগুলো আছে, আমার টোটাল n খানা পার্টিকেল আছে, তাহলে এইখানে কতগুলো আছে, এখানে কতগুলো আছে, এখানে কতগুলো আছে। এইভাবে ডিস্ট্রিবিউট যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এক একটা প্রবাবিলিটি আসে। আর আমরা এইখানে যেটা পড়বো সেটা হলো মাইক্রো স্টেটস বা ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স আয়ন অর মাইক্রো স্টেট। মাইক্রো মানে সবচেয়ে ছোট আমরা বলি অবশ্যই, ম্যাক্রো মানে বড় অবশ্যই। তো এই যে মাইক্রো, এইখানে আমরা ম্যাক্সওয়েল বা বোলজম্যান যখনই বলবো, সেখানে আমাদের ফার্স্টেই একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, যে মাইক্রো স্টেট তো বটেই, সেই সঙ্গে আমাদের ডিস্টিংগুইশেবল পার্টিকেল এর কথা বুঝতে হবে। ডিস্টিংগুইশেবল মানে হলো যে ধরো একই ধরনের মার্বেল যদি আমরা কতগুলো রাখি, তাহলে আমি বুঝতে পারবো না যে কোন মার্বেলটা, আমি ধরো 100 খানা মার্বেল আছে, হ্যাঁ এটা ফর্ম ফিল করবে একটু দাও না।
হ্যাঁ কিছু বলছো? হ্যালো, কিছু না বললে মাইক্রোফোন অফ করে রাখো। তাহলে কি বললাম, যে ধরো কতগুলো 100খানা মার্বেল আছে একই রকম দেখতে, এবারে আমি কাউকে 5টা মার্বেল দিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না যে ওই 5টা মার্বেল যদি আমি আবার ফেরত নিয়ে আসি, তাহলে আমি কোন 5টা মার্বেল ওকে দিয়েছিলাম যদি 100খানার মধ্যে রেখে দেই, আমি কিন্তু আর আইডেন্টিফাই করতে পারবো না। তার মানে এইগুলোকে বলা হয় ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। কিন্তু আমরা যদি প্রত্যেকটা মার্বেলের গায়ে 1 2 3 এরকম করে লেখা থাকে, তাহলে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। অর্থাৎ এই পার্টিকেলগুলোকে আমরা অনেকগুলো পার্টিকেল নিয়ে তাদের অ্যারেঞ্জমেন্ট যখন করব, তখন তারা যদি ডিস্টিংগুইশেবল হয়, মানে আমরা যদি চিনতে পারি যে এই পার্টিকেলটা এইটা, এই পার্টিকেলটা ওইটা, তখন যে ডিস্ট্রিবিউশন লটা আমরা পাবো বা যে প্রবাবিলিটিটা পাবো, সেটা বোলজম্যান অ্যান্ড বোলজম্যান-প্লাঙ্ক ইকুয়েশনের মাধ্যমে বোঝাবো। পরে যখন ইনডিস্টিংগুইশেবল ব্যাপারটা আসবে, আমরা যখন পার্টিকেলগুলোকে চিনতে পারবো না, সবাই একই সমান হবে, তখন আমরা বলি ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। অ্যান্ড তখন আমাদের বোস-আইনস্টাইন এই ধরনের ইকুয়েশন আমরা ট্র্যাক করব। তো ফার্স্ট অফ অল কি আমাদের বোলজম্যানের ব্যাপারটা আসবে। তো তার আগে আমাদের যেটা বুঝতে হচ্ছে সেটা কি, প্রবাবিলিটি বা থার্মোডাইনামিক্স প্রবাবিলিটি, যেটাকে আমরা এস বলবো। সেই এসটা কি, এস মানে হলো এন্ট্রপি। এই এন্ট্রপিটার ডেফিনেশনটা কি ছিল, মেজারমেন্ট অফ র্যান্ডমনেস। অর্থাৎ র্যান্ডমলি কতগুলো পার্টিকেলকে আমরা যদি এবার অ্যারেঞ্জ করি, তাহলে সেটাও একটা প্রবাবিলিটি হবে। আর তখন আমরা এটাকে বলবো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এখানে দ্য মোস্ট র্যান্ডম অ্যাক্সেসিবল স্টেট, আমরা যেহেতু এখানে স্টেট গুলোকে নিচ্ছি এক একটা স্টেট, সেই জন্য আমরা বলবো দ্য মোস্ট র্যান্ডম অ্যাক্সেসিবল স্টেট ইজ দ্য মোস্ট প্রবাবল থার্মোডাইনামিক স্টেট। অ্যান্ড সেই যে মাইক্রো স্টেট গুলোকে আমরা সাধারণত ওমেগা দিয়ে ডিফাইন করি। হ্যাঁ, অন্য বইতে অন্য কিছু থাকতে পারে। তো সাধারণত আমরা কি বলি, এই ওমেগা দিয়ে ডিফাইন করি কাকে, মাইক্রো স্টেট গুলোকে। অর্থাৎ এই ম্যাক্সিমাম ভ্যালু অফ এন্ট্রপি অর ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্সন অর মাইক্রো স্টেট, সেটার নাম হলো আমরা কি বলছি এটা। অর্থাৎ ম্যাক্সিমাম র্যান্ডমনেস আমরা যখন বের করবো, র্যান্ডমনেস মানে এখানে আমরা কি বলবো, অ্যাক্সেসিবল স্টেট। অর্থাৎ মোস্ট র্যান্ডম অ্যাক্সেসিবল স্টেট মানে এইগুলো এক একটা স্টেট, পার্টিকেলগুলো কোন স্টেটে পাওয়া যাবে, তার প্রবাবিলিটিকে আমরা বলছি থার্মোডাইনামিক প্রবাবিলিটি। অ্যান্ড সেটাকে এস বলছি। এই এসটা অ্যাকচুয়ালি কার ফাংশন, এই মাইক্রো স্টেটে, অর্থাৎ র্যান্ডমলি অ্যাক্সেসিবল মোস্ট প্রবাবল থার্মোডাইনামিক স্টেট, অর্থাৎ ওমেগার ফাংশন, অর্থাৎ ফাংশন অফ ওমেগা। এটা কি বললাম, ওমেগাটাকে আমরা কি বললাম, মাইক্রো স্টেট। ওকে, তাহলে এইটা আমরা কি, যত এন্ট্রপি মাইক্রো স্টেটের নাম্বার বাড়বে তত এন্ট্রপি বাড়বে, অর্থাৎ র্যান্ডমনেসটা ইনক্রিজ করবে। সেই জন্য আমরা এটাকে বললাম এস ইজ এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফাংশন অফ কার, ওমেগা। ওকে, এবারে ধরো যদি এরকম কিছু জিনিস হয়, দুটো সিস্টেম যদি হয়, একাধিক সিস্টেম, দুটো তিনটে চারটে যা হোক, যদি দুটো সিস্টেম হয়, তাহলে আমরা কি বলবো, একটা S1 বলবো, তখন মাইক্রো স্টেট কত হবে, ওমেগা 1। ঠিক আছে, আর যদি আরেকটা স্টেট হয়, তার যদি S2 হয়, তাহলে দুটোকে যদি আমি সামেশন করি, তাহলে আমরা কি পাবো, তাহলে এইটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু আমরা কি বলতে পারি, ওমেগা, এখানে ফাংশন অফ ওমেগা, এটাকে 1 বললাম, প্লাস ফাংশন অফ ওমেগা 2 এবার বলতে পারি। ক্লিয়ার? অর্থাৎ এখানে S1 S2 কে ভেঙে দিলাম, এটাও তাই করলাম। এবার আমরা যদি এইভাবে লিখি, যে প্রপোর্শনাল সাইনটাকে তুলে দেই, তাহলে আমরা কি লিখবো, S ইকুয়াল টু যদি আমরা লিখি S ইকুয়াল টু S1
প্লাস S2 সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? লিখতে পারবো অ্যাকচুয়ালি যে এটার একটা প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দিলে আমরা ইকুয়াল টু একটা কে আসবে, যে ভদ্রলোকের নাম অনুসারে এই কেটাকে আমরা বলবো বি, কে বি। কে বিটা মানে কি? বোলজম্যান। ওকে, বোলজম্যান কনস্ট্যান্ট। এইটা ইনটু যেটা ওভারঅল আমরা দেখলাম ওমেগা 1 প্লাস কেবি ওমেগা 2। ওকে, এটা হবে। এবারে এখান থেকে কেবিটাকে যদি কমন নিয়ে নেই তাহলে কি হচ্ছে? কেবি, এবারে এই জিনিসটাকে আমরা কি দেখতে পাচ্ছি? ফাংশন অফ ওমেগা 1। এই ওমেগাটা মনে আছে তো? যে ওমেগাটা কি? মাইক্রো স্টেট, ম্যাক্সিমাম অ্যাক্সেসিবল স্টেট, মানে এইগুলো কতগুলো স্টেট আর কি, মানে পার্টিকেলগুলো কত জায়গায় অ্যারেঞ্জ করতে পারে সেটা। ওকে, এটা নিলাম। এবারে তোমরা কি জানো? জানো যে প্রবাবিলিটি যেটা সেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেটিভ একটা ফাংশন, অর্থাৎ সেটা আমাদের অ্যাড করি না, সামেশন করি না, মাল্টিপ্লাই করি। ধরো যদি প্রবাবিলিটি P1 হয় আরেকটা প্রবাবিলিটি P2 হয়, তাহলে টোটাল প্রবাবিলিটি আমরা P1 ইন্টু P2 বলি, তাই তো? সেটা কি করে বোঝা যায়? যদি মুখস্থ করার দরকার নেই, শুধু এইটা নাও, এটা একটা পয়সা, একদিকে হেড একদিকে টেল, ঠিক আছে? তাহলে এই হেড টেল যদি হয় তাহলে কি হবে? তুমি যদি টস করো তাহলে এর হেড করার চান্স হাফ, মানে 50%। এবার যদি দুটো পয়সা নাও একই সঙ্গে, তাহলে দুটোকেই যদি একসঙ্গে তুমি টস করো তাহলে হেড করার চান্স কত? তখন এটার জন্য হাফ, এটার জন্য হাফ, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি 1/4 হাফ, অর্থাৎ 1/4। এখানে চারটে সাইড আছে এখন, এটার একটা হেড, এটার একটা হেড, এটার একটা টেল, এটার একটা টেল। তাহলে একসঙ্গে হেড করার চান্স হলো জাস্ট 1/4, তাই তো? অর্থাৎ সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটার হাফ মাল্টিপ্লাই করলে 1/4 হয়। অর্থাৎ এই কারণে প্রবাবিলিটি যেটা সেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেটিভ। ক্লিয়ার? তাহলে আমরা যদি ওমেগা বলি, ধরো এই দুটো সিস্টেমের জন্য ওমেগা ইকুয়াল টু আমরা বলতে পারি যে ওমেগা 1 ইন্টু, যদিও এটা ওমেগা হচ্ছে না, তাই না? লেখাটা ওমেগার মতো আসছে না, পাই হয়ে যাচ্ছে গো। দেখ, এটা ওমেগা, হ্যাঁ। তো এটা মাল্টিপ্লিকেটিভ, এটা একটা মাইক্রোস্টেট, এটা একটা মাইক্রোস্টেট, দুটো স্টেট মানে সিস্টেমের, এটা একটা মাইক্রোস্টেট, এটা একটা মাইক্রোস্টেট, তাহলে টোটাল প্রবাবিলিটি হবে এইটা মাল্টিপ্লিকেটিভ। তারপরে কি? তাহলে আমরা এখান থেকে এস যেটা পেয়েছিলাম, এস ইকুয়াল টু S1 প্লাস S2, অর্থাৎ দুটো সিস্টেমের টোটাল যে প্রবাবিলিটি, এটাকে যদি এভাবে লিখি ইকুয়াল টু কেবি ইন্টু আমরা নিয়েছিলাম এ ফাংশন অফ ওমেগা 1 প্লাস ফাংশন অফ ওমেগা 2, তাই তো? তাহলে কি দেখা যাচ্ছে? এইটাকে আমরা আরেকবার দেখতে পাচ্ছি যে এস যখন আমরা লিখব, S1 হলো ফাংশন অফ ওমেগা 1, S1 যখন বলবো ফাংশন অফ ওমেগা 1, আর S2 ফাংশন অফ ওমেগা 2। ওকে, এটা প্রফেশনাল বলছি আমরা ফার্স্টে। তাহলে টোটাল এস ইকুয়াল টু কি? ফাংশন অফ ওমেগা, মানে হলো কি? ফাংশন অফ ওমেগা 1 ইন্টু ওমেগা 2। ওকে,
অর্থাৎ এইখান থেকে আমি দেখতে পাচ্ছি টোটাল এসটা হলো এটা, আর এইখান থেকে যদি একসঙ্গে আমরা লিখি ওমেগা জায়গায় আমরা লিখতে পারি ওমেগা 1 ইন্টু ওমেগা 2, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এইটাকেই অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়, তাই না? এটাকে এইভাবে লেখা যাচ্ছে। তার মানে এটা কি রুল ফলো করছে যে ফাংশন অফ ওমেগা 1 ইন্টু ওমেগা 2, এখানে আমরা কি রুল দেখতে পাচ্ছি ফাংশন অফ ওমেগা 1 প্লাস ফাংশন অফ ওমেগা 2। এর মিনিংটা কি? এর মিনিংটা এরকম দাঁড়াচ্ছে, দেখো যদি আমরা ln x1 ইন্টু x2 লিখি তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয় ln x1 প্লাস ln x2, তাই তো? অর্থাৎ এই যে আমরা যে প্রবাবিলিটি জিনিসটা দেখলাম সেটা কি রুল ফলো করছে? রুলটা ফলো করছে অ্যাকচুয়ালি লগারিদমিক রুল, তাই তো? অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে আমরা যখন s ইকুয়াল টু এভাবে দেখছি যে ফাংশন অফ ওমেগা 1 ইন্টু ওমেগা 2 ইকুয়াল টু ফাংশন অফ ওমেগা 1 প্লাস ফাংশন অফ ওমেগা 2, অর্থাৎ এটা একটা লগারিদমিক ফাংশনকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা লিখতে পারি s, এটা আমরা প্রপোর্শনাল নিয়েছিলাম, এখানে এটা কে থাকবে তাহলে, তাই না? যদি ইকুয়াল বলি s ইকুয়াল টু kb ইনটু আমরা এখানে ln ফর্মে লিখতে পারি ওমেগাটাকে, তাই না? অর্থাৎ ln ফর্মে আমরা এটাকে লিখতে পারি প্লাস একটা কনস্ট্যান্ট l, অর্থাৎ ফাংশন থেকে প্রপোর্শনাল সাইনটাকে তুলে দেওয়ার পরে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ s তাহলে কি হলো s ইকুয়াল টু kb ইনটু ln ওমেগা, এই ওমেগাটাই হলো আমাদের যেটা মানে এই টোটালটাকে আমরা একসঙ্গে বলি আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই যে প্রবাবিলিটির ভ্যালু, যে কোনো কিছু প্রবাবিলিটির ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, এই তো ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1, তোমরা কোয়ান্টাম থেকে পড়ছো অবশ্যই, সবচেয়ে টোটাল প্রবাবিলিটি ম্যাক্সিমাম হতে পারে কত 1 বা 100%। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি যে হার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছিল জানো? হার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলেছিল ফর এ পারফেক্ট সলিড at 0 Kelvin temperature entropy must be 0, অর্থাৎ কোনো এন্ট্রপি থাকবে না কখন ফর পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড at 0 Kelvin temperature। তার মানে তখন যে ওমেগার ভ্যালু সেটা অবশ্যই মানে টোটাল যে ভ্যালুটা সেটা অবশ্যই কত হবে 1। তো আমরা কি দেখতে পাচ্ছি at 0 Kelvin যে কোনো কিছু যে প্রবাবিলিটি ফর পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড তার প্রবাবিলিটি হয় 1, ম্যাক্সিমাম প্রবাবিলিটি, অ্যান্ড তখন s হলো 0। তাহলে s 0 হওয়া মানে আমরা কি দেখতে পাচ্ছি এই পার্টটা টোটাল পার্টটা 0, অ্যান্ড ম্যাক্সিমাম প্রবাবিলিটি এটা যদি আমাদের 1 হয় তাহলে ln 1 0, তাহলে c এর ভ্যালু অবশ্যই 0, তাই না? অর্থাৎ আমরা কি দেখতে পেলাম ফর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স s ইকুয়াল টু 0 হতে গেলে এই প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম হতে হবে, ওকে? অর্থাৎ সেই কারণে তখন আমরা c এর ভ্যালু অবশ্যই 0 দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কনস্ট্যান্টের ভ্যালুটা 0। তার মানে আমরা যে কোনো সময় লিখতে পারি s ইকুয়াল টু kb ইনটু ln ওমেগা, তাই তো? ln ওমেগা, অর্থাৎ s ইকুয়াল টু এটা। এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বলি বোলজম্যান এন্ড প্লাঙ্ক ইকুয়েশন, ওকে? এই ইকুয়েশনটাকে কি বলছি? বোলজম্যান এন্ড প্লাঙ্ক ইকুয়েশন। অর্থাৎ থার্মোডাইনামিক্যালি আমরা এই ইকুয়েশনটাকে
ইজিলি ইউজ করতে পারি। এটা কি কাজে লাগবে আমাদের? এটা আমাদের কি প্রোভাইড করছে? এটা একটা লিঙ্ক প্রোভাইড করছে কার মধ্যে? যে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, অর্থাৎ এইটা আমাদের দেখতেই পাচ্ছ যে একটা থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্সকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি। তার মানে আর প্রবাবিলিটি একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, তার মানে এই ইকুয়েশনটাকে আমাদের কি করছে? ব্রিজ হিসাবে কাজ করছে কার? স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড তোমার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। সেই জন্যই আমরা এই চ্যাপ্টারটা নামই দেওয়া হয়েছে ওরকম, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। ওকে, অর্থাৎ ফার্স্ট এই এন্ট্রপি থেকে আমাদের শুরু, প্রবাবিলিটি অ্যান্ড তোমার এন্ট্রপি। তাহলে এই গেল একটা রিলেশন, অ্যান্ড এই জন্যই আমরা এটাকে বলছি বোলজম্যান প্লাঙ্ক। এই দুজন ভদ্রলোক মিলে এগুলো করেছিলেন আর কি, মানে এক্সপ্রেশন গুলো দিয়েছিলেন এইভাবে। তারপরে আমাদের তোমাদের ম্যাডাম যেটা পড়িয়েছিলেন সেটা হলো যে বোলজম্যানের একটা এক্সপ্রেশন পড়িয়েছিলেন, ম্যাক্সওয়েল বোলজম্যান আমরা বলি সেটাকে, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই kt। এরকম একটা ইকুয়েশন তোমরা পেয়েছো। অ্যান্ড সেই সঙ্গে যদি ডিজেনারেট স্টেট হয়, ডিজেনারেট মানে হলে একই এনার্জি অর্থাৎ সেম এনার্জি লেভেলে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল অ্যারেঞ্জ করেছি, তখন আমরা এখানে একটা জি নিয়ে আসি। অ্যান্ড এটা যদি আই হয় তাহলে এটা জিআই, আর এটা এপসাইলন আই, অর্থাৎ আই কম্পোনেন্টের ক্ষেত্রে তার প্রবাবিলিটি আমরা এখান থেকে বের করি অ্যাকচুয়ালি। তাহলে এখানে প্রবাবিলিটি বলতে এটা এন আই বাই এন, এটা একটা প্রবাবিলিটি যে এটার মধ্যে অর্থাৎ টোটাল এন এর মধ্যে কতগুলো আইথ স্টেটে অ্যারেঞ্জ করে আছে, তাহলে এটা একটা প্রবাবিলিটি। ওকে, তো এইটার আগে আমাদের যে আরেকটা ব্যাপার ছিল সেটা কি ছিল? ব্যারোমেট্রিক ফর্মুলা বা ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল বা ব্যারোমেট্রিক ফর্মুলা। ওকে, এই ব্যারোমেট্রিক ফর্মুলা থেকেই কিন্তু আমাদের এই বোলজম্যান ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা এসেছে। অ্যান্ড তাহলে সেটা কি জিনিসটা, সেটাকে আমাকে একটু বুঝতে হবে, তাই না? কারণ সেই জিনিসটা না বুঝলে, ওই যে আমরা ফার্স্টেই বললাম যে এরকম একটা বুক সেল থেকে আমরা বইগুলো কোথায় আমরা অ্যারেঞ্জ করি ম্যাক্সিমাম টাইমে, যে এরকম যেখান থেকে আমাদের কনভেনিয়েন্ট পজিশন, এরকম একটা হাইটে আমরা মোটামুটি বইগুলো রাখি যাতে সহজে আমরা পেতে পারি, তাই তো? তো এই ইউজফুল এটা। ঠিক এরকম ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কি ছিল? ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই যে আমাদের অ্যাটমসফিয়ারে যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসিয়াস সিস্টেমে এক একটা লেয়ার আছে। আমরা ছোটবেলা থেকে সেই জিনিসগুলো, লেয়ারগুলো আমরা পড়ি যে 6 লেয়ার আছে এখানে, তাই তো? ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে যে আমরা লেয়ারগুলো পড়েছি, তার মানে এটাও একটা ডিস্ট্রিবিউশন ল। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমরা কি দেখব? আগে এতটা আসতো না, তার স্থান অর্থাৎ কত উপরে কত গ্যাস থাকবে তার একটা ডিস্ট্রিবিউশন আমরা প্রেসারের রেসপেক্টে বুঝতে পারবো। কারণ সেখান থেকে নাম্বার অফ পার্টিকেল বা গ্যাসিয়াস মলিকুলের জিনিসটা বুঝতে পারবো। এটা কিরকম দেখো, আমরা ধরলাম এইরকম একটা জিনিস, এই যে এখানে ড্র করলাম, ধরো এরকম একটা জিনিস, এইরকম একটা হাইট, এরকম একটা হাইট, এটা ধরলাম আমরা হাইটটা এইচ নিলাম, এটা গ্রাউন্ড স্টেট, আমাদের অ্যাটমসফিয়ার ভাবছি। এইরকম একটা হাইট মানে এইটা এইচ প্লাস ডিএইচ হবে, তাহলে এখানে ডিএইচ এরকম একটা হাইট। তাহলে এই আমরা এই ছোট্ট চেঞ্জটা নিয়ে আমি আগে ইকুয়েশনটাকে টাইপ করি, তাহলে আরো বুঝতে পারবো যে এইখান থেকে এইটুকু হাইটের চেঞ্জ ডিএইচ। তাহলে প্রেসারের চেঞ্জ কত হবে? অ্যান্ড ডেন্সিটি অফ দ্য গ্যাস যদি ওই হাইটে জি হয় বা সরি রো হয়, অ্যান্ড তোমরা জানো জি একটা জিনিস, সেটা হলো আমাদের
অ্যাসিলেশন, গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন। তাহলে প্রেশার, ধরো এইটুকু হাইট চেঞ্জের জন্য প্রেশারের চেঞ্জ যদি আমাদের ডিপি হয়, আর এখানে যদি প্রেশার পি হয়, এটার চেঞ্জের জন্য আমাদের ডিপি চেঞ্জ হয়ে গেছে প্রেশার। ওকে, তাহলে এই প্রেশার এইটুকু মানেটা কি? মানেটা হলো, তোমরা এইটুকু জানো যে প্রেশার মানে হলো রো জি এইচ, তাই না? রো জি এইচ, এইচ, এই এইচটাকে আমরা ডিএইচ নেব, ধরো এইটুকু চেঞ্জের জন্য। এই ফর্মুলা যদি জানা না থাকে বলো। রো মানে হলো ডেনসিটি, জি মানে হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটা হাইট। অর্থাৎ এইটুকু চেঞ্জের জন্য বা যে কোনো সময় প্রেশারের যে কোনো তোমার পজিশনে, অ্যাটমসফিরিক পজিশনের বা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে, যে প্রেশার ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি রো জি এইচ। কারণ প্রেশার অ্যাকচুয়ালি কি ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এটার মধ্যে একটা ফোর্স আছে, এটার মধ্যে আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব হোক, বা লেন্থ ইন্টু লেন্থ, এটার মধ্যে আছে লেন্থ ইন্টু লেন্থ, এটার মধ্যে লেন্থ আছে, এটার মধ্যে আবার তোমার কি আছে, এটার মধ্যে আমাদের আছে যে ভেলোসিটি ডিভাইডেড বাই তোমার টাইম স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা ফোর্স পার ইউনিট এরিয়াটা পাবো। তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা বলছি যে প্রেশারটা উপরের দিকে গেলে এইটুকু জানো যে ডিক্রিজ করে, তাই না? লোয়ার দিকে প্রেশারটা একটু বেশি থাকে, হায়ার অ্যাটমসফিয়ারে প্রেশারটা একটু লো থাকে। কারণ যত হায়ারে উঠবো তত প্রেশার ডিক্রিজ করবে। সেই কারণে আমি এর সামনে একটা মাইনাস নিলাম, অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে মাইনাস ডিপি, অর্থাৎ কতটুকু প্রেশার কমে গেল ডিএইচ হাইট ইনক্রিজ করার জন্য, এটা আমরা নিলাম ফার্স্টে যে ডিপি ইকুয়াল টু রো জি ডিএইচ। এরপরে কি, আমরা অলরেডি গ্যাসিয়াস সিস্টেমের যদি আইডিয়াল সিস্টেমটা ধরি, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা আমরা জানি। এই জায়গাটায় এন মানে হলো মাস পার মলিকুলার মাস, তাই না? গ্যাসের মাস পার তার মলিকুলার মাস, তাহলে পিভি ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। অ্যান্ড এখানে দেখো, এইটাকে যদি আমরা এদিকে মাল্টিপ্লাই করি আর এটাকে যদি এদিকে মাল্টিপ্লাই করি, তাহলে এম বাই ভি আসবে একটা, সেটাই মানে ডেনসিটি। তাহলে কি হলো, পি ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল টু ডেনসিটি মানে রো, এখান থেকে আরটি। এই জিনিসটা পেলাম। এই জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রসিড করছি। দেখো, তাহলে রো ইকুয়াল টু কত হলো, পি ইন্টু এম ডিভাইডেড বাই আরটি। তেমন একটা জিনিস হলো। এবারে এই ডিপি অর্থাৎ মাইনাস ডিপি যেটা ছিল, এখানে আমাদের রো এর জায়গায় যদি এই জিনিসটা বসাই, অর্থাৎ ডিএইচটাকে রাখলাম, জিটাকে রাখলাম, আর রো এর জায়গায় পি এম বাই আরটি এই জিনিসটা বসালাম। ওকে, এই যে জিনিসটা বসালাম, এবারে এ দেখো এই যে পিটা, এই পিটা যদি এটার নিচে নিয়ে আসি, অর্থাৎ মাইনাস ডিপি বাই পি ইকুয়াল টু, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এইগুলো সব এখানে নিয়ে এলাম, মাইনাসটাকে এটাকে প্লাস করে দিলাম, আর এদিকে মাইনাস নিয়ে এলাম। তাহলে এম ক্যাপিটাল এম ইন্টু জি, এটা আছে ডিভাইডেড বাই আরটি, আর এখানে রইল ডিএইচ, তাই তো? এবারে সাধারণত এই ধরনের ইকুয়েশন দেখলে অবশ্যই তোমার কি ইচ্ছে করবে, ইন্টিগ্রেশন করতে ইচ্ছে করবে, তাই না? তাহলে আমরা ট্রাই করছি ইন্টিগ্রেটিং বোথ সাইড। ক্লিয়ার? এবারে সবচেয়ে নিচের যে প্রেশারটা ছিল সেটা P0 বললাম, আর এটাকে বললাম P, আর এখানে হাইটটা কত নিচ্ছি, হাইটটা একদম নিচের যে হাইট সেটা অবশ্যই 0 থেকে আমরা টোটাল হাইট এইচ পর্যন্ত নিলাম।
তাহলে এটাকে ইন্ডিকেশন করলে কি হচ্ছে, এখান থেকে ln p পাচ্ছি, বা ln আমরা যদি হায়ার ইয়েটা নেই তাহলে কি হবে p বাই p0, এই তো এটা পেলাম লিমিট নিলে। আর এদিকে কি হবে মাইনাস এম জি বাই আর টি ইন্টু আমরা দেখতে পাচ্ছি শুধু এইচ, এই গেল। অর্থাৎ এই যে এম জি এইচ, তাহলে এম জি এইচ একদম ছোট্টবেলা থেকে পড়ে আসছে কি, এটা পোটেনশিয়াল এনার্জি, তাই কি না? এম জি এইচ এটাকে পড়ে আসছো পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা কি বলতে পারি, ln p বাই p0 ইকুয়াল টু মাইনাস পোটেনশিয়াল এনার্জি বাই RT, অ্যান্ড এই ক্যাপিটাল এমটাকে যদি স্মল এম এ কনভার্ট করি তাহলে এটা হবে কেটি। ক্যাপিটাল এমটাকে যদি আমরা স্মল এম এ কনভার্ট করে নেই তাহলে এটা হবে কেটি, আরেক জায়গায় কেটি হবে, তাই তো? তাহলে কি দেখলাম, তাহলে আমরা বলতে পারি ln p বাই p0 ইকুয়াল টু, আমরা ডাইরেক্টলি এখানে লিখতে পারি যে এম এম টাকে আমরা স্মল এম করে নিলাম, জি করে নিলাম, আর এখানে তাহলে কে ই করে নিলাম, এখানে মাইনাস ছিল, এখানে এইট আছে, এইটাকে আমরা এপসাইলন বললাম বা পোটেনশিয়াল এনার্জি বলছি, তাহলে মাইনাস পোটেনশিয়াল এনার্জি বাই কে, এখানে কি এই কেটাকে যেহেতু বোলজম্যান এগুলো মানে এই কে টি কেটি যেটা, এই যে টি টি তো তোমার কেলভিন টেম্পারেচার, কে যেটা সেটা বোলজম্যান কনস্ট্যান্ট, তাহলে এখানে বি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পি ইকুয়াল কত পেলাম, p0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কে বি টি। এবারে এইটাকে আমরা বলছি ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। এবার তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে পি মানে হলো প্রেসার, এখানে পিটা কার সঙ্গে প্রপোর্শনাল, পার্টিকেলের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ কতগুলো গ্যাসিয়াস মলিকুল আছে সেই গ্যাসিয়াস মলিকুলের সঙ্গে এটা প্রপোর্শনাল। যদি নাম্বার অফ মলিকুল ইনক্রিজ করে তাহলে প্রেসার অবশ্যই ইনক্রিজ করবে, অফকোর্স। তাহলে p0 যদি বলি তাহলে অবশ্যই এটা প্রপোর্শনাল টু n0 বলবো, মানে এটা টোটাল নাম্বার অফ বা গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ পার্টিকেল, এটা হায়ার যে কোনো স্টেটে নাম্বার অফ পার্টিকেল, এটা হায়ার যে কোনো স্টেটে তার প্রেসার, এটা গ্রাউন্ড স্টেটে প্রেসার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এইটা যখন এটার সঙ্গে প্রপোর্শনাল তাহলে এখানে বলতে পারি পি এর জায়গায় n আর p0 এর জায়গায় n0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কে বি টি। অর্থাৎ এই যে তোমাদের ম্যাডাম যেটা পড়িয়েছিলেন বোলজম্যান ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল, সেখানে তোমরা এই কোশ্চেনটাই পেয়েছিলে। অ্যান্ড এটাকে আমরা যখন ডিজেনারেট স্টেট নিয়েছিলাম তখন আমরা এদিকে একটা জি দিয়ে মাল্টিপ্লাই করেছি, অ্যান্ড এটাকে যখন এনআই বলবো তখন এখানে জিআইটা নেব, এই তো? অর্থাৎ ফার্স্টে এসেছে আমাদের ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদের বোলজম্যান প্লাঙ্কস যে ইকুয়েশনটা এলো ফর ডিস্টিংগুইশেবল পার্টিকেল, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলকে যখন আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, এটা এলো। তো এই কোশ্চেনটাকে আমরা এইভাবে লিখলাম। অ্যান্ড পার্টিশন ফাংশন বলে যে জিনিসটা ছিল, সে পার্টিশন ফাংশন জিনিসটা কি ছিল, যে আমরা এনআই ইকুয়াল টু আমরা অলরেডি দেখলাম যে এনআই ইকুয়াল টু n0 ইন্টু জি আই বলবো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন, যখন এটা আই বলবো বাই কেটি। অ্যান্ড যদি টোটাল এন এর কথা বলি, টোটাল এন, তখন আমরা কত বলবো, এটাকে বলবো আমরা n0 ইন্টু সামেশন অফ, এটা টোটাল যেহেতু তাই সামেশন অফ
GI into e to the power minus epsilon I by KT। তাহলে এই দুটোকে ভাগ করে দিলে আমরা কি পাবো? অর্থাৎ আমরা যদি এরকম করি, এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে এটা ডিভাইডেড বাই এটা, এটা চলে এলো। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এই n, এটা কেটে গেল, এই জিনিসটাকে আমরা বলি পার্টিশন ফাংশন। তার মানে ni বাই টোটাল নাম্বার অফ পার্টিকেল ইকুয়াল টু gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kt, এটা ডিভাইডেড বাই একটা পার্টিশন ফাংশন, সেটাকে আমরা সাধারণত কিউ বলি, তাই না? কিউ বলি। কোনো বইতে ইটাও থাকে অনেক সময়, এটা এক একটা বই এক একটা নোটেশন ইউজ করে, অসুবিধা নেই। বোঝা গেছে? তাহলে এই যে আমরা পার্টিশন ফাংশন দিয়ে যে ইকুয়েশনটা তোমাদের ড্রাইভ করেছিল সেটা হলো এইটা। এবারে এই পার্টিশন ফাংশন আমি ইউজ করব টু ক্যালকুলেট ইন্টারনাল এনার্জি, টু ক্যালকুলেট